অজয়নগর গ্রামে জমিদার মশাইয়ের দুই মেয়ে তার মায়ের সাথে থাকতো। 1 বছর আগে জমিদার হৃদরোগে মারা যায়, আর তারপর থেকে গ্রামের সকলের দায়িত্ব জমিদার মশাইয়ের দুই মেয়ে মণিমালা আর কিরণমালা নেয়। কি রে, তোরা দুই বোন এখানে কি করছিস? হিসেব করছি মা, ভাবছি এবার তো গ্রামে কৃষকদের ভালো কোনো ফসল হয়নি, তাই যে কৃষকেরা অনেক দরিদ্র তাদের কাছ থেকে কোনো খাজনা নেওয়া হবে না। এবার সকল দরিদ্র কৃষকদের খাজনা মকুব করা হলো। আর জানো মা, আমি আর দিদি সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামে দারিদ্র্যের কারণে যে সকল কৃষকের ফসল হয়নি আর ঠিক করে খেতেও পারছে না, আমরা আমাদের রাজকোষ থেকে সেই সব কৃষকদের সাহায্য করব। মা, এবার নতুন উপায়ে সকল কৃষক ফসল ফলাবে। যদি নতুন ও ধনিক উপায়ে কৃষকেরা ফসল ফলায় তবে তো জমিতে অনেক ভালো ফলন হবে। এতে সকল কৃষকের মুখেও হাসি ফুটবে আর তারা হাসি মুখে খাজনাও দেবে। আমি গ্রামের কারো কাছে মন খারাপ ও কান্না চোখে খাজনা নিতে চাই না। আমি চাই সকলেই আমাদের খুশি মনে খাজনা দেখ। মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে এমন জল মানায় না মা। এ কান্না যে কষ্টের না মা, এ কান্না যে আনন্দের। আমার যে আজ তোদের নিয়ে গর্ব হচ্ছে রে। আমি তোদের ঠিক করে শিক্ষা দিতে পেরেছি। তোরা তো জানিস তোদের বাবাও এমনই ছিল। আজ তোদের মুখে তোদের বাবার প্রতিচ্ছবি দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আজ অনেক খুশি রে। মা, তুমিও না চোখের জল মোছো তো এবার। আর এভাবে কেঁদো না মা, আমরা দুই বোন যে সকাল থেকে কিচ্ছু খাইনি। তুমি তো দেখছি ভুলেই গেছো। খিদে পেয়েছে মা, খেতে দেবে না? হায় ঈশ্বর, আমি তো তোদের দুজনকে খাবার খাওয়ানোর জন্যই ডাকতে এসেছিলাম। দেখেছিস কাণ্ড, এত কথার মাঝে ভুলেই গেছি। চল রে মা, তোরা খাবার খাবি চল। এভাবে দুই মেয়েকে নিয়ে কামিনীর দিন খুব ভালোই কাটছিল। একদিন কিরণমালা গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে, আর হঠাৎ করে পথের মাঝে এক বৃদ্ধা মহিলাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা তোমার কি হয়েছে গো? কিরণমালা এসব বলতেই বৃদ্ধাটা হঠাৎ করে একটি ডাইনিতে পরিণত হয়। এবার তোর মৃত্যুর পালা। তোকে মেরে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নেব। দীর্ঘ 8 বছর ধরে আমি তোকে মারার শক্তি রপ্ত করেছি, তাই আজ এই শক্তিতেই তোকে মরতে হবে। এই বলে ডাইনি কিরণমালা কিছু বলে ওঠার আগেই তার জাদু শক্তি দিয়ে কিরণমালাকে অজ্ঞান করে দেয়, আর সঙ্গে সঙ্গে কিরণমালার শরীর পুরো হলুদ হয়ে যায়, আর ডাইনি সেখান থেকে চলে যায়। দিদি সেই কখন গ্রামে গেছে, এখনো তো ফিরলো না। আমি বরং একবার গ্রামে গিয়ে দেখে আসি। এরপর মণিমালা কিরণমালাকে খুঁজতে গ্রামে বেরিয়ে পড়ে, আর হঠাৎ করে রাস্তার মাঝে কিরণমালাকে পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। একি দিদি, এই অবস্থা হলো কি করে? এই অবস্থা দেখে তো আমার একদম ভালো লাগছে না। দিদি, তুই চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। ভৈরবী মা, দিদিকে দেখে কি বুঝছেন? কি হয়েছে আমার দিদির? মা, আমার মেয়ের এই অবস্থা কে করলো? ও তো কখনো কারো ক্ষতি করেনি। শান্ত হ তোরা, আমি ধ্যান করে দেখছি কে করেছে কিরণমালার এই অবস্থা, আর সে এখন কোথায় আছে। এরপর ভৈরবী মা ধ্যান করেন আর সবটা জানতে পারেন। এই কাজ হিড়িম্বা ডাইনি করেছে, আর ওই ডাইনি এখন দক্ষিণের গুহায় রয়েছে। মণিমালা, চল আমার সাথে।
এরপর তারা দুজন মিলে দক্ষিণ দুয়ারের গুহায় যায়। শয়তান ডাইনি, আমাদের কিরণমালা তোর কি ক্ষতি করেছে? তুই তার এই অবস্থা কেন করলি? হ্যাঁ, যদি তোর ভালো চাস তাহলে কিরণমালাকে ঠিক করে দে, নয়তো তোকে মরতে হবে। আমাকে মারবি? আমাকে মারলে তোরা কিরণকে কখনো বাঁচাতে পারবি না। আর কিরণ আজ থেকে 7 বছর আগে আমার দাদা হাম্বু রাক্ষসকে মেরেছিল, তাই আমি ওর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোর দাদা অন্যায় করেছিল, তাই সে তার শাস্তি পেয়েছে। তাই বলছি কি, তুইও যদি শাস্তি পেতে না চাস, ভালোই ভালো বলে দে কিরণকে কি করে ঠিক করা যাবে। আমি কিছুতেই বলবো না। এরপর ডাইনি ও ভৈরবী মায়ের লড়াই চলতে থাকে, আর এক পর্যায়ে ডাইনি ভৈরবী মায়ের কাছে হেরে যায়। আর ভৈরবী মা তার জাদু দিয়ে মায়াদড়ির সাহায্যে ডাইনিকে বেঁধে ফেলে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, দয়া কর, আমি তোদের সব বলবো। বল তবে কি করলে কিরণ সুস্থ হবে, নয়তো। দাঁড়া দাঁড়া, বলছি, আমায় আর কষ্ট দিস না। শোন, এই গুহার পেছনে এক নদী আছে, আর ওই নদীর মাঝেই রয়েছে এক অদ্ভুত 3 রঙের কলা গাছ। যদি তোরা সূর্যাস্তের আগেই ওই 3 রঙা জাদুর কলা গাছ থেকে কলা এনে কিরণকে খাওয়াতে পারিস, তবেই কিরণ সুস্থ হয়ে উঠবে। এরপর ভৈরবী মা হিড়িম্বা ডাইনিকে ছেড়ে দেয়, কিন্তু তার সমস্ত শক্তি কেড়ে নেয়, আর ডাইনি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মণিমালা গুহার পেছনের নদীতে যায়, আর নৌকা নিয়ে 3 রঙা কলা গাছের কাছেও যায়। এই তো ওই 3 রঙা কলা গাছ, এবার আমার দিদি সুস্থ হবে। দিদি, তুই আবার আমার সাথে কথা বলবি। এই তো মণিমালা 3 রঙের কলা নিয়ে এসেছে। ভৈরবী মা, এবার আমার মেয়েকে সুস্থ করে দিন। এরপর ভৈরবী মা ওই 3 রঙা কলা কিরণমালাকে খাইয়ে দেয়, আর কিরণমালা কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। কিরণমালার সুস্থ হওয়াতে সকলেই অনেক খুশি হয়। বাবা আমাকে এতগুলো বেলুন কিনে দিল। বেলুনগুলো সত্যি অনেক সুন্দর, তাই না রে? হ্যাঁ হ্যাঁ রে, সত্যি সত্যি বেলুনগুলো দেখতে অনেক সুন্দর। বলছি কি তুলি, তোর কাছে তো অনেক বেলুন, আমায় কত দিবি? একে একে এসব তুই কি কথা বলছিস রে জুথি? আমার বাবা আমাকে অনেকগুলো বেলুন কিনে দিয়েছে, আমি এগুলো তোকে কেন দেবো শুনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে তুলি, তুই আমাকে একেবারে নাই দিলি, কিন্তু দয়া করে আমাকে একটু ছুটে দে। এত সুন্দর রং বেরঙের বেলুন যে আমি এর আগে কখনোই হাতে নিইনি। না না জুথি, আমি এই বেলুন তোকে কিছুতেই দেব না। তুই বাবা, আমি আর এখানে থাকবোই না। আসলে তোকে বেলুনগুলো দেখানোই আমার ভুল হয়ে গেছে। এসব কথা বলে তুলি সেখান থেকে চলে যায়, আর তুলির এমন আচরণ দেখে তো যুথি ভীষণ কষ্ট পায়। তুলির সাথে আমি সব সময় খেলি, অথচ আজ কিনা আমি ওর থেকে একটা বেলুন চাইলাম আর ও আমায় দিলই না। এমনকি বেলুনগুলোতে একটুখানি হাত দিয়ে ছুঁতেও দিল না। না না, আমি আজকে ঠাকুমার কাছ থেকে বেলুন কিনে নেব, আর তুলির সামনে অনেক ঘোরাঘুরি করব। তখন আমিও তুলিকে আমার বেলুন ছুঁতেই দেব না। এ কি রে যুথি দিদি ভাই, কোথা থেকে ফিরলি বলতো? এ কি, তোর চোখ মুখ অমন দেখাচ্ছে কেন? মুখটা কেমন গোমরা করে রেখেছিস বলতো? কি হয়েছে? কারোর সাথে কি আবার ঝগড়া করে এসেছিস নাকি বলতো? ও ঠাকুমা, তুমি সবসময় আমাকে এমন কথা কেন বলো শুনি? আমি কি সবসময় সবার সাথে ঝগড়া করি নাকি বলো তো? এ কি রে দিদি ভাই, মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন?
তাছাড়া তুই অত রেগেই বা কেন আছিস বলতো? তোকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস। এখন আর কথা না বাড়িয়ে বলতো তুই কি করেছিস? কি আর হবে ঠাকুমা, বলো তো? আমি তুলির কাছে একটা বেলুন চেয়েছিলাম, অথচ তুলি আমাকে একটা বেলুনও ছুঁতে দিল না। জানো জানো তো ঠাকুমা, তুলিকে না ওই বাবা রং বেরঙের বেলুন কিনে দিয়েছে। এবার এবার তুমিও আমাকে বেলুন কিনে দেবে, কেমন? সে কি রে দিদি ভাই, এসব তুই কেমন আবদার করছিস বলতো? তুই তো জানিস আমি ভিক্ষে করে পেট চালাই। এখন আমি তোকে কি করে বেলুন কিনে দেই বলতো? তাই মানে কি তুমি আমাকে বেলুন কিনে দিবে না ঠাকুমা? ঠিক আছে, তুমি যদি আমাকে বেলুন না কিনে দাও তাহলে আমি উপোস করে থাকবো, কিচ্ছু খাবো না। এ তোর কেমন জেদ রে জ্যোতি? তুই তুলির কাছে যা দেখবি তাই কি আমার থেকে কিনে নিবি নাকি বলতো? দিদি ভাই রে, একটু ভেবে দেখ, তুলির বাবা অনেক ধনী আর আমি যে ভিখারি। আমি কি আর তুলির বাবার মতো রং বেরঙের জিনিস তোকে কিনে দিতে পারি নাকি বলতো? আমি আর তোমার কাছে কিচ্ছু শুনতে চাই না ঠাকুমা। তুমি যদি আমাকে বেলুন না কিনে দাও তবে কিন্তু আমি সত্যি সত্যি উপোস করবো। ভাই রে, তোর জেদের সঙ্গে আমি আর পারলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যে করেই হোক তোকে বেলুন কিনে দেব, তবুও তোকে আর উপোস করতে হবে না। ঠাকুমার মুখে এসব কথা শুনে জ্যোতি ভীষণ খুশি হয়। সত্যি ঠাকুমা, তুমি অনেক ভালো। আমি জানতাম তুমি আমাকে না করতেই পারবে না। আচ্ছা ঠাকুমা, তাহলে তুমি আমার জন্য কালই বেলুন কিনে নিয়ে এসো, কেমন? জ্যোতি তো কাল থেকেই বেলুন বেলুন করে মাথা খাচ্ছে। এদিকে আমি সারাদিন ভিক্ষে করে তো মাত্র কটা চালই পেলাম। এইটুকু চাল দিয়ে তো ঠিক মতো ভাতই খাওয়া হবে না, আবার চাল বিক্রি করে বেলুন কেনার টাকা আমি কি করে জোগাড় করব? আজ তো মনে হচ্ছে খালি হাতে বাড়ি ফিরতে হবে। বেলুন না পেলে জ্যোতি যে আমার সাথে কি করবে কে জানে বাপু। ঠাকুমা, ঠাকুমা তুমি এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলছি কি ঠাকুমা, আমার বেলুন কোথায়? তুমি কি বেলুনটা চালের ঝোলার ভেতরে রেখেছো নাকি বলো তো? কি হলো, মুখটা এমন গোমরা করে আছো কেন? দাও তো দাও, আমার বেলুনটা আমাকে দাও, আমি খেলি। একে একে ঠাকুমা, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? ঠাকুমা দাঁড়াও, দাঁড়াও বলছি। তোকে আর কি জবাব দেব রে বল? সারাদিন লোকের ধারে ধারে ঘুরে যা চাল পেয়েছি তা বিক্রি করে যে বেলুন কেনা সম্ভব নয়। তুমি কি বলছো ঠাকুমা? তার মানে তুমি আমার জন্য বেলুন আনোনি? আমি ঠিক বুঝতে পারছি তুমি আর কোনোদিনও আমার জন্য বেলুন নিয়ে আসবে না। আমার আর এসব একদম ভালো লাগে না। এসব কথা বলে জ্যোতি চোখের জল ফেলতে ফেলতে চলে যায় আর জঙ্গলের পাশের পুকুর ঘাটে গিয়ে বসে পড়ে। সত্যি সত্যি আমি খুব হতভাগী। অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মা মারা গেছে, আর ঠাকুমা বিক্রি করে আমাকে দুবেলা চাল ভাত খাওয়াচ্ছে। এর বাইরে তো ঠাকুমা আমার কোনো শখই পূরণ করতে পারে না। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমিও সব শখ পূরণ করতে পারতাম। এসব কথা বলে জ্যোতি চোখের জল ফেলতে থাকে আর হঠাৎই জ্যোতি দেখে নদীর জলে একটা বড় বেলুন ভাসছে। একে একে আমি কে দেখছি? নদীর জলে কিনা রঙিন বেলুন। আচ্ছা, এখানে তো কোনো মানুষ নেই, তাহলে এই বেলুনটা এখানে কে ফেলে গেল? তাছাড়া বেলুনটা এভাবে আমার দিকে কেন এগিয়ে আসছে? যাই যাই, আমি বরং বেলুনটা তুলে নেই। আমি যে এভাবে একটা বেলুন পেয়ে যাব তা তো আমি কখনোই ভাবতে পারিনি। কি কাণ্ড, এই বেলুনটা এত ভারী কেন? বেলুন তো হালকা হয়, তাহলে এত ভারী লাগছে কেন? এই বেলুনটার ভেতরে কি আছে? বেলুনটা কি আমি একবার ফাটিয়ে দেখবো? না না বাবা, আমার এত স্বাদের বেলুনটা আমি ফাটালে ফেলবো কি দিয়ে? যাই যাই, আমি বরং এই বেলুনটা বাড়িতে নিয়ে যাই।
এসব কথা বলে জুথি তার বেলুনটা নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়ির উঠোনে যেতেই জুথির হাত থেকে বেলুনটা ফসকে যায়, আর মাটিতে পড়তেই বেলুনটা ফেটে একটা সুন্দর পরী বেরিয়ে আসে। আর মুহূর্তেই সেই পরীটা অনেক বড় হয়ে যায়। এসব আমি কি দেখছি কি রে জুথি? আমার চোখের সামনে যা ঘটলো তা কি সত্যি? আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুমা। আমি তো এই বেলুনটা পুকুরের জলে কুড়িয়ে পেয়েছিলাম। আসলে ঠাকুমা, বেলুনটা খুব ভালো লাগছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি যে বেলুনটা ফেটে একটা পরী বের হবে। আমি বুঝতে পারছি তোমরা অনেক অবাক হয়েছো, তাই না? আর তোমাদের মনেও অনেক প্রশ্ন ঘুরছে, তাই তো? তাহলে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে আমি জল রাক্ষসীকে বধ করতে জলের নিচে গিয়েছিলাম, আর জল রাক্ষসীকে আমি বধও করতে পেরেছিলাম, কিন্তু ও বধ হতে হতেই আমাকে বেলুনের ভিতর বন্দি করে রাখে। আর তখন থেকেই আমি বেলুন হয়ে ঘুরছিলাম, কারণ আমি যে রাক্ষসের জাদু জাল ভাঙতে পারছিলাম না। অবশেষে আমি এই মেয়ের জন্যই মুক্ত হতে পেরেছি। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আর তাই তো আমি তোমাদের পুরস্কৃত করব। এই কথা বলে পরী জাদু বলে এক হাড়ি সোনার মোহর দেয়, আর তাদেরকে সোনার মোহর দিয়ে পরী সেখান থেকে চলে যায়। সোনার মোহরের সাহায্যে সাবিত্রী আর জুথি বেশ ভালোই দিন কাটাতে থাকে। আর ভীষণ হাসতো। প্রতিদিন বিকেল বেলা সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসতো আর জোরে জোরে তালি বাজাতো। ও, এসো এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুই পাখি কোথা থেকে যেন উড়ে আসতো আর তার হাতের ডানা এসে বসে পড়তো। আর ঠিক তখনই রাজকুমারীর চুলগুলো চকচক করে উঠতো উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু। তুমি বুঝি আমার চুলের সঙ্গে খেলতে চাও? ঠিক তখনই সে জাদুই পাখি একটা গান গাইতে শুরু করত, আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যের সকলে ঘুমিয়ে পড়তো। পরদিন সকাল হওয়া অবধি তারা সকলেই সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। আহা, কি সুন্দর স্বপ্ন ছিল। শুভরাত্রি বন্ধুরা, তোমরা এভাবেই সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। এভাবেই বেশ কিছু বছর কেটে গেল, আর এভাবেই রাজকুমারী সেই জাদুর পাখির সঙ্গে প্রতিদিন সন্ধেবেলা সুন্দর একটা গান গাইতো, যাতে করে সকলেই শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটলো। একটা দুষ্ট ডাইনি রাজকুমারী গোলাপীর ব্যাপারে জানতে পারলো। রাজকুমারী গান গাইলে ডাইনি নিজের কান বন্ধ করে রাখতো। লা 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 লা। ও বাবা, এটা আমার একদম পছন্দ নয়। এত মিষ্টি গাইছে, সহ্য হচ্ছে না আমার। দুষ্ট ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গেলে গেলে ফোকাস, গোলাপি রং একদম কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারীর চুলের রং গোলাপি থেকে একেবারে কালো হয়ে গেল। ওপস, এ কি, আমার চুলগুলো এমন কালো হয়ে গেছে। কিন্তু সকলের জন্য আমাকে গান গাইতেই হবে, আর সুন্দর শব্দের সাথে ওদেরকে ঘুম থেকে জাগাতে হবে। সেই সন্ধ্যাবেলাতেও রাজকুমারী তার বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজালো। আর যখনই সে জাদুর পাখি তার ডানায় এসে উড়ে বসলো, তখনই তার কালো চুলগুলো চমকাতে লাগলো। ও, আমি এখন কি করি? পাখিটা তার নিজের জাদুর সঙ্গীত গুনগুন করতে লাগলো, আর রাজকুমারীও প্রজাদের উদ্দেশ্যে ঘুম পাড়ানি গানটি গাইতে লাগলো। রাজ্যের সবাই শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু সেই দিন সেই রাজ্যের সবাই ভীষণ খারাপ স্বপ্ন দেখলো। আরে কি, এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল। চারিদিকে সবকিছু অন্ধকার ছিল, কিন্তু আমি তো সবকিছু পরিষ্কার দেখতে পেয়েছি। আমি আজকে দেখেছিলাম, আমি ডুবে যাচ্ছিলাম। আমার তো এখন ঘুমোতেও ভয় লাগছে। পরের দিন মনমরা রাজকুমারী আবারও সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার চিন্তার কথা পাখিটিকে বলল, আর এই চিন্তা থেকে মুক্তির উপায় জানতে চাইলো পাখিটির কাছে। জাদু পাখি, তুমি বলো আমাকে, আমি কি করলে সবাইকে সূর্যোদয় পর্যন্ত ভালো ভালো স্বপ্ন দেখাতে পারবো? কালো চুল গোলাপ জলে, কালো চুল গোলাপ জলে, কালো চুল গোলাপ জলে। কিন্তু তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো। তারপর রাজকুমারী ঠিক সেটাই করলো যেটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ভরলো আর তাতে বেশ কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিল। যেই না সে তার চুলগুলোকে সেই জলে ভিজিয়ে দিল, ঠিক তখনই তার চুলগুলো আবারও আগের মতো লাল হয়ে গেল। আরে বাহ, এই তো আবারও লাল হয়ে গেছে। তোমাকে অনেক 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 ধন্যবাদ জাদুই পাখি। সেই সন্ধ্যায় যখন সেই জাদুই পাখি তার কাঁধে এসে বসলো,
তার লাল চুলের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। আর তারপর রাজকুমারী সেই ঘুম পাড়ানি গান গাইল, আর সাথে সাথে রাজ্যের সবাই শান্তিতে ঘুমিয়ে পড়ল। আর তারা সূর্যোদয় পর্যন্ত খুব সুন্দর সুন্দর স্বপ্নও দেখলো। কি, ও কিনা আবারও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ মুক্ত হওয়াতে দুষ্টু ডাইনি ভীষণ রেগে গেল। সে রাজকুমারীকে আবারও অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার আমি একে আমার শক্তি দেখাবো। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফাঁকা, গোলাপি রং একদম কালো হয়ে যা। আর আবারও রাজকুমারী গোলাপির চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবারও না, আমার সাথে কেন বারবার এমনটা হচ্ছে? এসব ভালো লাগছে না। আর এইবার সে দুষ্টু ডাইনি সারা রাজ্যের গোলাপগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবারে আমি দেখব তুমি নিজেকে কি করে অভিশাপ মুক্ত করো। আবারও রাজকুমারী দুঃখী মনে সেই জাদুকর পাখিকে জিজ্ঞেস করলো, আমায় তুমি বলো জাদুই পাখি, আমি রাজ্যের সবার স্বপ্ন কি করে সুন্দর করে তুলবো? আর জাদুই পাখিটা আগের বারের মতো আবারও সেই একই উপায় বলল, কালো চুল গোলাপ চলে, কালো চুল গোলাপ চলে। কিন্তু এখন আমি কি করব? গোটা রাজ্যে আর একটা গোলাপ নেই। কালো চুল গোলাপ চলে। কথাটা বলা মাত্রই জাদুই পাখি সেখান থেকে উড়ে চলে গেল। ও, আমাকে তুমি ছেড়ে যেও না, দয়া করে তুমি আমাকে একটা উপায় বলে দিয়ে যাও প্লিজ। রাজকুমারী কিছুতেই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্নার জল গড়িয়ে পড়ছিল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে মাটিতে পড়লো। আর ঠিক তখনই একটা রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, সে একটা বাক্স বের করলো। আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সে লাল চুলটাকে কান্নার মধ্যে রেখে দিল। আর তারপরে একটা চমৎকার হলো, হঠাৎ করে সে লাল চুল একটা লাল গোলাপে পরিণত হলো। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে নিশ্চয়ই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে চলে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। গোলাপ? কিন্তু এটা তুমি কি করে পেলে? আসলে আমি এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। খুব খুশি হয়ে সে ওই গোলাপটিকে নিল আর নিজের চোখের জল মুছে ফেললো। আর সে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে সে টবে ফেললো। আর যে না তার চুলগুলোকে টবের ভেতরে ভিজিয়ে রাখলো, তখনই আবারও তার সমস্ত চুল লাল রং ধারণ করলো। সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়েই রইল। আরে বাবা, দুর্দান্ত জাদু! হে যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, আমি আর রাজকুমারী যখন ছোট ছিলাম তখন আমি তার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্যের চিহ্ন হিসেবে। আর ও আমার সঙ্গে এমনটাই করেছিল, আমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, এটা একদম সত্যি বাবা। রাজকুমারী হাসি মুখে একটা ছোট্ট বাক্স বের করলো। সেই বাক্সে সেও রাজকুমারের চুল রেখেছিল, যেটা সে সবাইকে দেখালো। সকলে এটা দেখে ভীষণ খুশি হলো। রাজকুমার আর রাজকুমারীর বিয়ে সেই দিনই হয়ে গিয়েছিল। রাজকুমারী আবারও অভিশাপ থেকে মুক্তি পেয়েছে তা জানতে পেরে সেই দুষ্টু ডাইনি আবারও সেখানে চলে আসে। এসব দেখে সেই রাজকুমারী এতটাই রাগান্বিত হলো যে সে একটি ছোট ছোট টুকরোতে পরিণত হলো। না, এটা হতে পারে না। তখনই রাজ্যের সব গোলাপ ফুল আবারও ফুটে উঠলো। সবকিছু আবারও আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধ্যা বেলায় আবারও রাজকুমারী সেই ঘুম পাড়ানির গান গাইতো আর সবাই সূর্যোদয় পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখতো। আপনাকে কোন গোলাপটি পছন্দ? আমি পৃথিবীর সব রকম গোলাপ পছন্দ করি বন্ধুরা। আর সে সমস্ত বাচ্চাদের আদর করে জড়িয়ে ধরে আর বাচ্চারাও খুব হাসতে থাকে। প্রতিদিন সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসতো আর জোরে জোরে তালি বাজাতো। ও এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুর পাখি কোথা থেকে উড়ে আসতো আর তার গায়ে গিয়ে বসে পড়তো। আর ঠিক তখনই রাজকুমারীর চুল চকচক করে উঠতো উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু। তুমি আমার চুলের সাথে খেলতে চাও? ঠিক তখনই ওই জাদু পাখি একটা গান গাইতে শুরু করলো আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যের সকলে ঘুমিয়ে পড়তো। পরদিন সকাল না হওয়া পর্যন্ত তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। হ্যাঁ, কি সুন্দর স্বপ্ন ছিল।
শুভরাত্রি বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর এভাবেই কয়েক বছর কেটে গেল। প্রতি সন্ধেবেলায় সেই রাজকুমারী ছোট জাদুর পাখিটার সাথে একটা সুন্দর ঘুমপাড়ানি গান গাইতে থাকতো, যাতে সকলে শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে সূর্যোদয় পর্যন্ত। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটলো। একটা দুষ্ট ডাইনি রাজকুমারী গোলাপির ব্যাপারে জানতে পেল। রাজকুমারী গান গাইতে ডাইনি নিজের কান বন্ধ করে নেয়। লা 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 লা। এটা আমার একদম পছন্দ নয়, এত মিষ্টি গাইছে, আমার একদম ভালো লাগছে না। দুষ্ট ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারী গোলাপির চুলের রং কয়লার মতো কালো হয়ে গেল। ও একি, আমার চুলগুলো কালো হয়ে গেছে, কিন্তু সকলের জন্য আমাকে গাইতেই হবে আর সুন্দর স্বপ্নের সাথে ওদের ঘুমও পাড়াতে হবে। সেই সন্ধেবেলায় রাজকুমারী বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজাতে লাগলো। তারপর যখন ওই জাদু পাখি তার গায়ে এসে বসলো, তার কালো চুলও লাল হয়ে চমকাতে লাগলো। ও এখন কি করি? পাখিটা নিজের জাদুর সঙ্গীত গুনগুন করতে লাগলো আর রাজকুমারী গোলাপিও ঘুমপাড়ানি গানটা গাইতে লাগলো। রাজ্যের সকলে শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু তারা সেই রাতে খুব খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। ওহো, এ কি? এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল, কিন্তু আমি সব পরিষ্কার দেখতে পেয়েছি। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ডুবে যাচ্ছিলাম। পরের দিন মনমরা রাজকুমারী আবার সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার নিজের চিন্তার কথা বলল তাকে, আর এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞেস করলো। জাদু পাখি বলো আমায়, আমি কি করলে সকলে সূর্যোদয় পর্যন্ত ভালো স্বপ্ন দেখতে পারবে? কালো চুল গোলাপ জলে। কালো চুল গোলাপ জলে? তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো। তারপর সে তেমনটাই করলো যেমনটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ঢাললো আর তাতে গোলাপের পাপড়ি ফেলে দিল। যেই না তার কালো চুলকে গোলাপ জলে ধুয়ে ফেললো, ঠিক তখনই তার চুল লাল হয়ে গেল। আরে বা, এ তো আবার লাল হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ জাদু পাখি। তারপর সে সন্ধেবেলায় যখন জাদু পাখি তার কাঁধে এসে বসলো, তার লাল চুলের আলো চারিদিক আলো করে তুলল। আর তারপরে রাজকুমারী তার ঘুমপাড়ানি গান গাইলো আর রাজ্যে সকলে শান্তিতে ঘুমিয়ে পড়লো। আর তারা খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখলো সূর্য উদয়ের পর্যন্ত। কি, ও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ বিফলে গেছে দেখে দুষ্ট ডাইনি খুব রেগে গেল। রাজকুমারীকে আবার অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার আমি ওকে আমার শক্তি দেখাবো। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর আবার রাজকুমারীর গোলাপি চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবার না, আমার সাথে কেন এরকম হচ্ছে? আর এইবার সেই ডাইনি সারা রাজ্যের গোলাপ ফুলগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবার আমি দেখব তুমি নিজেকে কিভাবে অভিশাপ মুক্ত করো। আবার রাজকুমারী দুঃখী মনে সেই জাদু পাখিকে জিজ্ঞাসা করলো, আমাকে বলো জাদু পাখি, আমি রাজ্যের সকলের স্বপ্ন কিভাবে সুন্দর করতে পারি? আর জাদু পাখিটা আগের মতো আবারও সেই উপায় বলে দিল। কালো চুল গোলাপ জলে। কিন্তু আমি কি করব? গোটা রাজ্যে আর একটাও গোলাপ নেই। কালো চুল গোলাপ জলে। কথাটা বলা মাত্রই জাদুই পাখি সেখান থেকে উড়ে চলে গেল।
ও আমাকে ছেড়ে যেও না, দয়া করে আমাকে একটা উপায় বলে যাও। রাজকুমারী বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়লো আর তার এক ফোঁটা জল মাটিতে পড়লো। আর ঠিক তখনই এক সুন্দর রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, আর একটা বাক্স বের করলো আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সেই কান্নার জলের উপরে চুলটা রেখে দিল। আর তারপরে একটা চমৎকার হলো। হঠাৎ সেই লাল চুল লাল গোলাপে পরিণত হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়েই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে চলে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। হ্যাঁ গোলাপ, এটা তুমি কি করে পেলে? আমি নিজে এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। সে খুব খুশি হয়ে সেই ফুলটাকে নিল আর নিজের চোখের জল মুছে ফেললো আর তার পাপড়িগুলোকে একটা টবের জলে ফেললো। আর যেই না সে তার চুল টবের জলে ফেললো, তার চুল আবার লাল হয়ে গেল। সকলে তার দিকে অবাক হয়ে দেখলো। ও, দুর্দান্ত জাদু। এই যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, যখন আমি আর রাজকুমারী অনেক ছোট ছিলাম, আমি ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্য চিহ্ন হিসেবে। আর ও আমার সাথে এমনটাই করেছিল, আমার মাথা থেকেও একটা চুল ছিঁড়ে নিয়ে। এটা সত্যি বাবা? রাজকুমারী হাসি মুখে বলল আর একটা ছোট্ট বাক্স বের করলো। যেই বাক্সে সে রাজকুমারের চুল রেখেছিল সেটা সকলকে দেখালো। সকলে এটা দেখে খুব খুশি হলো। রাজকুমার আর রাজকুমারীর সেই দিনেই বিয়ে হলো। রাজকুমারী গোলাপী আবার সেই অভিশাপ থেকে মুক্তি পেলে জানতে পেরে দুষ্ট ডাইনি রেগে গিয়ে এতটাই ফুলে গেল যে সে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত হয়ে গেল। না! শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত বাগানে আবারও গোলাপ ফুল ফুটলো। সবকিছুই আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধেবেলা রাজকুমারী গোলাপী সেই ঘুমপাড়ানি গান গাইতো, যাতে রাজ্যের সকলে সূর্যোদয় পর্যন্ত খুব ভালো ভালো স্বপ্ন দেখে।